সুপ্রিয় দর্শক, আমি তুলু পান্ডে, চলচ্চিত্র খল অভিনেতা। BM24.tv স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্রের অ্যাকশন হিরো, জাতীয় কারাতে চ্যাম্পিয়ন সোহেল খান। ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল ভাই, আপনার চলচ্চিত্রের আগমনটা যদি বলতেন। আমার চলচ্চিত্র আগমন হচ্ছে, আমার চলচ্চিত্র গুরু হচ্ছে চিত্রনায়ক রুবেল সাহেব, ওনার মাধ্যমে চলচ্চিত্রে আসা। আর তুমি তো জানো মার্শাল আর্টের সাথে তো তুমিও জড়িত আছো, আছো, এখনো আছো। সেই সুবাদেতে মার্শাল আর্ট শিখার সুবাদেতে আমার চলচ্চিত্র আগমন। তো সেই ছবিতে তুমিও আছো বিচ্ছুবাণী থেকে। বিচ্ছুবাণী আগে আমার একটা ছবি হয়েছিল, সেটা 92-তে, সেটা হচ্ছে মালেক আফসারি পরিচালিত ঘৃণা ছবিতে। দারুণ দারুণ ছবি। হ্যাঁ, সেই ঘৃণা ছবি থেকে মানে হঠাৎ করে মানে ওস্তাদ মানে রুবেল সাহেব বলছে যে একটা আমার ছাত্র ক্যারেক্টার আছে চারটা, তখন নজরুল মানে দ্যাট মিন্স আলেকজান্ডার বউ, এখন জান্নাত, তখন আলেকজান্ডার বউ হয়নি, নজরুল আমাদের সাথে একসঙ্গে মার্শাল আর্টের সাথে জড়িত ছিল তখন। তারপর লতিফ আছে, তারপর একটা ছাত্র ছিল আমাদের ক্লাবেরই, প্রিন্স আনুন নাম প্রিন্স। এই ছাত্রের ঘৃণা ছবি থেকে শুরু, তারপর তোর গ্যাপ, তারপর আসছে বিচ্ছুবাণী। বিচ্ছুবাণীতে একটা সেন্টার ক্যারেক্টার দিয়ে চরিত্র দিয়ে আসা আর কি। ভারতীয় নায়িকা ছিল দুজন, সিনহা শিবানী। সেই একটা সুন্দর টুইস্টিং একটা গল্প নিয়ে, মানে যে আমিও ছবিটা ছিলাম, যে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, লিডার ছিলাম সিলেক্স বাহিনীর। তো ওই বিচ্ছু বাহিনীর যে হীরাটা নিয়ে যে গল্প, ওই হীরাটাই আপনার, আমার যতটুকু মনে হয়, মনে পড়ে এখনো, যে হীরাটাই থাকে আপনার বোন আর আপনার কাছে। সেই হীরা নিয়ে গল্প আর কি। হীরাটা নিয়ে শেষ পর্যন্ত আমার বোন আর আমি একসঙ্গে ওখানে ছবিতে মারা যায়, সেখান থেকে গল্পটা শুরু হয়। তারপরে শুরু হয় ওস্তাদের এক বড় ভাই আছে জুয়েল ভাই, আমরা দাদু বলে সবাইকে ওনাকে আমরা ডাকি বা চিনি। সে তার প্রযোজনার ছবি শুরু, মানে শুরু ভাই, প্রতিটা হিরো হিরোইন বা আর্টিস্টের একটা টার্নিং পয়েন্ট থাকে। আপনার যদি চলচ্চিত্রের টার্নিং পয়েন্টটা কোন সিনেমাটা দিয়ে? বিচ্ছুবাণী করার পর সুপারহিট ছবি বিচ্ছুবাণী, সেই ছবি থেকে একটা আলোচনা বা ওস্তাদের মনে ছিল যে আমি যদি ওদের ভবিষ্যতে হয়তো আমার জায়গাগুলিকে, আমি সবসময় উনি সবসময় বলতো আমি তো এক জায়গায় থাকবো না, একটা পর্যায়ে জনকে ছেড়ে দিতে হয় সেই জায়গাটা। আমি চাই আমার ক্লাবের স্টুডেন্ট ছাত্ররাই কেউ যদি আসতে পারে তার জন্য বেটার হয় আর কি। তো সেই ক্ষেত্রে বিচ্ছুবাণীর পরে আলোচনা, তার ভাইয়ের নিজের প্রযোজনার ছবি একটা করবে। তো সেখানে হিরো মানে নায়ক খোঁজাখুঁজি হচ্ছে। তো একটা করবে ভাইয়া মানে পারস ভাই, চলে না আর রোল ভাই, আর একটা হচ্ছে তো অমিত দা কেনার কথা ছিল, আমি কেনার কথা ছিল ওই চরিত্রে। তো বলো যান এই একটা সুযোগ, যেমন ক্লাবের স্টুডেন্টকে ব্রেক দিলে মনে হয় হবে, কারণ ওস্তাদ তখন সুপারস্টার, ভাইয়া তখন আর সুপারস্টার, এখানে আর অমিত আমিনকে না নিলেও চলে, সেটা তারা চিন্তা ভাবনা করেছে। তারপরে এসে বলো যে ছবিতে তুমি হিরো। হ্যাঁ, আলোচনা সবসময় অবস্থা বাসায়, ক্লাব শেষে শুক্রবারের ক্লাব যখন শেষ হতো, তার বাসায় প্রায় 10-11 পর্যন্ত আমাদের মানে আড্ডা ছিল কি দেখা, রেসলিং দেখা, ইংলিশ ছবি, মারামারি ছবি দেখা। ওসব তখন সিঙ্গাপুর থেকে বিশাল বড় একটা নাই, যেটা বাংলাদেশে সচরাচর মানে কোনো হিরোর বাসায় নেই আর কি। সে যেহেতু সে মার্শাল আর্টের হিরো নায়ক, সে বিদেশ থেকে বড় এলইডি রেকর্ড যেটা ছবি নিয়ে আসতো, আমরা বসে বসে দেখতাম, তুমিও দেখতাম। সে দেখে আমরা সেখানে একটু কেক কিভাবে কেক পাচ্ছে, কিভাবে আমরা মানে আলোচনা করতাম আর কি, দেখতাম। ভালো, সে সময়গুলি অনেক ভালো গেছে। শুরু ভাই, চলচ্চিত্র টার্নিং পয়েন্ট তাহলে কি আপনার বিচ্ছু বাহিনী? আর পিছনের পরে ছবি শুরু প্রবেশ নিষেধ, জি নো এন্ট্রি, সেই ছবি থেকে মোটামুটি সারা শুরু হয়ে গেল। তারপরে একেবারে এক ছবি আসা শুরু হলো। এ পর্যন্ত কতগুলো সিনেমা তো মনে করেছেন? 175। অনেক ছবি।
স্মরণীয় কিছু সিনেমা যদি বলতেন। মোটামুটি আমাদের দেশের সব পরিচালকের ছবি আমি করেছি, নাম করা ছবিগুলো সব করেছি, সব ছবিগুলি ভালো। এখানে আবার একক যে ছবিগুলি হিরো ছিলাম সেই ছবিগুলো তো প্রত্যেকটা ছবি সুপারহিট হয়েছে, করেছে। এখানে অনেক ভালো ভালো ডিরেক্টর ছবি আমি যেমন করেছি, যেমন মন্তজম আকবর ভাইয়ের ছবি, তুমি করেছে ছবিতে। আকবর ভাইয়ের একটা সিনেমার কথা না বললেন, আপনার একটা সিনের কথা, ওই সিনটা আমার এখনো মনে আছে যে কিভাবে সম্ভব, জীবনের গ্যারান্টি নেই। একটা সেন্ড করেছিলেন যে আপনাকে আমিন ভাই, আপনার বড় ভাই থাকে, তো আপনাকে হ্যান্ডকাপ পরে এরকম বেঁধে রেখে যায়, এরকম আমি যতটুকু মনে করি আমার, ড্রামা করেছিলেন। কিভাবে সম্ভব? পুরো সিনেমা কিন্তু দর্শক তালির পর তালি। ওই ছবিটার প্রযোজক হচ্ছে আমাদের ফাইটিংটা আরমান ভাই, পরিচালক মন্তজম আকবর ভাই। তো ছবি করতে গিয়ে অনেক অভিজ্ঞতা তো হয়েছে, অভিনয়ে কিছু শিখতে পেরেছি। বড় ডিরেক্টরের কিছু ড্রামা থাকে, স্পেশাল কিছু আর্টিস্টের জন্য কিছু হঠাৎ করে হয়ে যায়, আর সেই সূর্য যদি কোনো শিল্পী কাজে লাগাতে পারে তখন তার আর পিছনে তাকাতে হয় না। তো সেই ধরনের আমি অনেক ছবি করেছি এর আগে। তো আকবরের সাথে ছবি কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার সহানুভূতি, তার আন্তরিকতা অনেক ছিল আমার প্রতি, আমি দেখেছি। যে কোনো জিনিস করলে এটা এইভাবে করলে কেমন হয়, ভালো হয়, বা আমি কেউ বললাম ভাইয়া এটা এইভাবে আমি করি, হ্যাঁ কারণ উনি আরো উৎসাহ দিয়ে দেন আরো কিছু বের করা যায় কিনা। খুব মানে শক্তিশালী পরিচালক, তো মানে মোটামুটি সে কভার করে নিত, এবং সে টেনশন বিহীন একজন লোক আমি দেখেছি। কোন টেনশন হবে, ফিলিং লট ব্যবসা হবে, কোন টেনশন নেই। টেনশন করলে কি আমার জিনিসটা পূরণ হয়ে যাবে? হবে না। তো সেই ক্ষেত্রে সে সবসময় ইজি করে দিত আমার ক্ষেত্রে। আমাকে তার সঙ্গে ছবি কাজ করার পরও সে তার সঙ্গে শুটিং শেষ করবো, তার সঙ্গে সময় দিয়ে চলে আসতাম আগে। হ্যাঁ প্রবলেম, রেডি চলবে, হবে, ইজি মানে ছবি করতে আসে মনে হয় তার সঙ্গে একটু গল্প করতে আসে, এরকম মনে হয়। আর সে কেউ ভালো মানুষ, খুবই ভালো। তো তারপর তো ফিল্মের একটা করুণ অবস্থা নেমে আসলো। বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত যে বড় খেলাগুলো আছে, বাংলাদেশ গেমস, ন্যাশনাল, ফেডারেশন কাপ, আম্বিয়া খাতুন ছিল, ঢাকা মহানগরী না, তারপর টোটাল যে আমাদের বড় বড় যে খেলাগুলো, বাংলাদেশের কারাতেতে যে বড় বড় বাংলাদেশের কারাতেতে যে বড় সড়ো আয়োজনের যে খেলাগুলো হতো, সব মিলে আপনার কতগুলো মেডেল হবে? স্বর্ণপদক মেডেল অনেক হবে, কারণ ছোট বড় টুর্নামেন্ট করে প্রায় 60টার মতো হবে আর কি মেডেল হবে। কারণ ন্যাশনাল পর্যায়ে অনেক, জাতীয় পর্যায়ে অনেক প্রতি বছরই গেম খেলেছি। কারণ 90 থেকে 20 পর্যন্ত 2000 পর্যন্ত প্রতি বছর ছোট, প্রতি বছর 4-5টা করে গেম হতো। সে প্রতিটি ন্যাশনাল গোল্ড তো মাস্ট বি আমার থাকতোই। ওপেন ছিল, ওয়েটে ছিল, ওপেনে ছিল, দুটো করে মেডেল এক এক খেলা থাকে। তো প্রতি বছরে 6-7টা গেম হতো এইভাবে। এভারেজে প্রায় 60-65টা মেডেল আমার ন্যাশনাল গেম সহ হবে আর কি। লাস্ট খেলা কি আপনার তিতাস কোম্পানিতে? তিতাস গ্যাস কোম্পানি থেকে খেলেছে, মোহামেডান ক্লাব থেকে খেলেছে, আনসার থেকে খেলেছে, বিডিআর থেকে খেলেছে, সেনাবাহিনী থেকে খেলেছে, পুলিশের হয়ে খেলেছে। মানে আমার সমস্ত ক্লাব ছিল, এবং ক্লাব ঢাকার বাইরে কিছু সংস্থা ছিল তাদের হয়ে খেলেছে, ডিএফডিসি হয়ে আমরা খেলেছি, কিন্তু আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সংস্থা থেকেও খেলেছি, ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে খেলেছি, ঢাকা মহানগরী থেকে খেলেছি। মানে মনে হয় না কোনো একটা আমার অসুবিধা হয়েছে কোনো কোম্পানিতে খেলতে, সব জায়গায় খুব ভালো। আপনি বাংলাদেশের ওই প্রিয় কারাতেকার বন্ধুরা যারা এখন মানে 2000-এর পরে, অনেকে হয়তো যারা নতুন আছেন বা আছো তাদের উদ্দেশ্যে বলছি, সোহেল খান 94 থেকে আমার যতটুকু চোখে দেখা, মানে 94, 95, 96 এরকম, একেবারে 2000 সন পর্যন্ত এরকম, যত বড় বড় খেলোয়াড় আছে এখন, যারা কোচ, যারা এখন টিচার,
বা যারা অনেক খেলোয়াড় আছে, তোমরা আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে তার কিন্তু তখন কিছু মায়ের কিছু চেঞ্জ ছিল, হ্যাঁ, আশিবাড়া নাম করা। সোহেল খানের আশিবাড়া খায় নাই, বাংলাদেশে খুব অনেক কম প্লেয়ারই আছে, তার পাঞ্চের যে পাওয়ার ছিল। যাই হোক, সে অসংখ্যবার জাতীয় পর্যায়ে কারাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো যাই হোক, শুরু সানামা গেল, আমাদের কারাতেও গেল। সানামত আপনি কিন্তু দাপতের সহিত সানামত আপনি দাপতের সহিত কিন্তু এগিয়ে ছিল। তো মাঝখানে এত কারাতে জানা সত্ত্বেও ভাইয়া সিনেমাতে বিচ্ছু বাহিনী প্রবেশ নিষেধ, এরকম অনেকগুলো নামি দামি সিনেমা, জীবনের গ্যারান্টি নাই, এরকম সুপার ডুপার অনেকগুলো হিট সিনেমাতে অভিনয় করলেন এবং এক নামে আপনাকে অ্যাকশন হিরো যে আমাদের ওস্তাদ শ্রদ্ধেয় মাসুম পারভেজ রুবেল ওস্তাদ, আপনার ওস্তাদ, আমার ওস্তাদ। তো তার স্বপ্নগুলো কিন্তু আপনি আলেকজান্ডার তারা কিন্তু কি নিয়ে যাচ্ছিলেন। তো 2000-এর পরে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু একটু কি হয়, অশ্লীলতা নেমে আসে। এত পারফরমেন্স ভালো থাকা অবস্থায় সেখানে কিভাবে নির্মজ্জিত হয়ে গেলেন, ক্যারিয়ারটাকে ধ্বংসের মতোই হয়ে গেল? ধ্বংসটা চলচ্চিত্রে যারা প্রযোজক তাদের লোভ লালসা একটু বেড়ে গিয়েছিল। আচ্ছা, সেই বেড়ে যাওয়ার কারণেই আজকে চলচ্চিত্রের এই অবস্থা। তারা ভালো ছিল, শিল্পীরা ভালো ছিল, কিন্তু তাদের চাহিদাটা এত বেড়ে গিয়েছিল, তারা সেটা শিল্পীর মাধ্যমে তারা সেটা পূরণ করতে চাচ্ছিল আর কি। যাই হোক, সেটা আবার বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। অশ্লীলতা পরিচালক, প্রযোজক তার দুজন আগে গবেষণা করেন কি করা যায়। পুরো ছবি কিন্তু অশ্লীলতা নয়, না, পুরোপুরি ছবিটা কিন্তু 3 ঘন্টার ছবি হলে কিন্তু 3 ঘন্টার ছবি কিন্তু অশ্লীলতা না। দুই একটা গান গানে ছিনে তারা একটা অশ্লীলতা তৈরি করে, আর সেটুক করতে গিয়ে তারা দুনিয়ার ধ্বংস করে ফেললো আর কি। ধ্বংস করতে ইন্ডাস্ট্রিতে দশ নেমে আসলো। মোস্ট মানে সব প্রযোজক না, কিন্তু সব প্রযোজক না, মাত্র 7-8 জন প্রযোজকের কারণে ও অর্থে ভালো গান তৈরি করতেছে, কিন্তু কোনো গানে কিন্তু অশ্লীলতা আমি করিনি, এটা কিন্তু কেউ বলতে পারবে না আমি করেছি। আমাকে বলে সাহেব একটা শর্ট দেন, ক্লোজার দেন, এই শর্ট ঠিক আছে, তো আপনি এই জামাটা আমাদের পড়াশোনা জামাটা পরেন, এই গানে দৃশ্য পরেন, সেই জামাটা আমি পড়াশোনা জামা পরে আমি শর্ট দিতে পারি, রোমান্টিক সিন করতে পারি। তো সেই জামাটা রেখে দিল। আমার সমবয়সী বা তোমার সমবয়সী একটা ছেলে এনে একটা শর্ট আমার ক্লোজ আপ রেখে দিছে, উনি শর্ট নিয়ে দামি ইউজ করছে, দিয়ে আসছে। তারা এগুলি দিয়ে তৈরি করতো, এগুলো আরো যাবে যে এক ছবি দেখা যায়, তুমি ওই ছবিতে নাকি তোমার একটা গান আছে, এরকম অনেক এই সময় হয়েছে। তো অশ্লীলতা যারা করেছে তারা কিন্তু আজকে নেই, তারা এখন এফডিসি এখন তারা ভুলেই গেছে। যারা অশ্লীলতা করেছে তাদের কিছু ফায়দা হাসিল করার জন্য তারা লুফিয়ে পড়েছিল, তারা এখন মাটির সাথে ধুলোসাৎ হয়ে গেছে। এখন কি যখন বাসায় এত ব্যস্ততার মধ্যে ছিলেন, বাসায় যখন বসে থাকেন যে আমি এত বড় রেগুলার 3 ছবি 4 ছবি করেছি, এখন আমি বেকার, খারাপ লাগে না? এমন সময় গেছে যিনি আমাকে চলচ্চিত্রের জন্ম দিয়েছেন, ওনার ছবি শিডিউল আমি 1 ঘন্টা দিতে পারছিলাম না। সিটি রংবাস নামে একটা ছবি এখন টিভিতে মাঝে মাঝেতে, সেই দৃশ্যটা সেই 1 ঘন্টার সময় যে শুটিংটা হয়েছিল, সেই শুটিং দেখে আমার খুব খারাপ লাগে। তো সেটা আমাদের একটা ছাত্র ক্লাবের ছাত্র মানে প্রযোজক ছিল, শামসুল নামের ছেলে ছিল, আমার ওস্তাদ ছিলেন পরিচালক। আমি ব্যস্ত ছিলাম, প্রতিদিন 3-4 ছবি শুটিং করতে, একই ড্রেস খুলে
অ্যাপেন্ডিক্স পরে সর্দি আবার এমন অনেক মানে ব্যস্ত সময় গেছে। আমার না অনেকেরই যারা ব্যস্ত ছিল মানে ওদেরও খুব এরকম সময় গেছে। তো সেই সময়ের স্মৃতিগুলি মনে পড়ে, অবশ্যই কষ্ট তো অবশ্যই লাগবে। একটা ব্যস্ততার মধ্যে যদি মানুষ থেমে যায়, আর থেমে গেলে কাজের লোক যদি মানে একটু অকাজের হয়ে পড়ে তখন তো একটু সময় খারাপ লাগবে। যেসব লোকগুলি কাজ করে অভ্যস্ত আর সেই লোকগুলি যদি কাজ থেকে বিরত থাকে তখন তাদের কাজের প্রতি একটা মনোভাব থেকেই যায়। নতুন কোন সিনেমার অফার পাচ্ছেন বা কি অবস্থায় আছেন? নতুন ছবি করার মতো পরিস্থিতি বাংলাদেশে এখন আমাদের দেশে হয়নি, কারণ যে পরিচালক যে প্রযোজকটা ছবি এখানে টাকা লগ্নি করছে তারা তো টাকাটা ব্যাক পাবে না, ফিডব্যাক পাবে না। টাকাটা যখন উনি পুঁজিটা ফেরত পাবে তখন সে একটা ছবি বানাতে ইচ্ছুক হবে। কারণ যার যত টাকাই থাক না কেন টাকার প্রতি সবার একটু মায়ের মমতা আছে। এখন সিনেমা হল নেই, সিনেমা হল থাকলে আগে বিজনেসটা হতো, এখন তো সেই সমস্ত সিনেমা হল 80-90টা সিনেমা হল আছে। আপনার এই দুটা পরিচয় আমি দিয়েছি, নায়ক অ্যাকশন হিরো, দেন কারাতে চ্যাম্পিয়ন। পাশাপাশি দর্শক ওনার আরেকটা পরিচয় আছে, উনি আমাদের চলচ্চিত্র প্রযোজক। আমি ভুলে গিয়েছিলাম, ওনার সিনেমাতে আমিও একটা খুব সুন্দর চরিত্র অভিনয় করেছিলাম, মিশাবের ছোট ভাই। আপনার ওই প্রযোজনের যে সিনেমাটা, ওই সিনেমাটা নিয়ে 2-4টা কথা যদি শেয়ার করতে। প্রযোজনা এটা ছবিটা হঠাৎ করে মাথায় আসলো যে একটা প্রতিষ্ঠান করে ফেলি নিজের, কিন্তু সিনেমায় কাজ করছি একসময় একটা পড়াশোনা থাকলে নিজের পড়াশোনা থেকে 2-4টা ছবি বছরের বলে মোটামুটি খারাপ হয় না। হঠাৎ করে মাথায় আসলো যে একটা ছবি তৈরি করি। এখন আমি তো সব পরিচালকের ছবি করেছি, কোন পরিচালক সেটা একটা কাকে নিয়ে কাকে দিব না নিলে কে কেমন মাইন্ড করে এই জিনিসটা মাথায় খেলছিল। হঠাৎ করে সবন্দার ছবি করতে গেলাম, স্বপন চৌধুরী আমাদের পরিচালক করেছে। আমি ছবি ছবি করবি কি বলে মানে হাস্যকর ভাবে তৈরি হচ্ছিল। আরো অনেক অনেক পরিচালক আছে বলেছি হ্যাঁ করবো, তো ছবি তো টাকার প্রয়োজন আছে, তো টাকা অনেকগুলি টাকার প্রয়োজন। বলেছেন ঠিক আছে করো, ঠিকই সাহারাকে সাইনিং করাইলাম, আরেকটা দিলাম, সবাইকে দিলাম, মিজু আহমেদ ভাইকে দিলাম, সবাই সাইন মোটামুটি সাইনিং কমপ্লিট, তোমাকেও দিলাম। করার পর সব কমপ্লিট করার পরে ছবি মোটামুটি শুরু হয়ে গেল। কিভাবে শুরু হলো কিভাবে শেষ হলো আমি নিজেও এখনো বলতে পারছি, তুমি জানো। আমার মনে হয় যে আমার ছবি করতে গিয়ে কোনো আর্টিস্ট কোনো শিল্পী কোনো কিছুতে অপূর্ণতা রয়েছে সেটা আমি কখনো বলবো না, কারণ আমি বিন্দু পরিমাণ কোথাও কোনো কিছু অভাব রাখিনি। আমার দিকটা বলতো কি ব্যাপার তুমি বললো যে টাকা নেয় কিভাবে শেষ করবো, আমি কি বলতাম, আমি পরিচালকটা বলতাম বস শুনেন ফিল্ম হচ্ছে লট ব্যবসা, সিনেমা সবাই দেওয়া না, সিনেমা মানে রাজা বাসারা পকন নিয়ে কোনো সিনেমা দিতে পারতাম। আর উনি হাসতো মানে ডায়লগ খুব মজা করতাম, জোকস করতাম তার সঙ্গে। মোটামুটি ভালো ছবিটা খুব দ্রুত শেষ করলাম। তোমার একটা বাইটের ক্যারেক্টার ছিল, আমার ক্যারেক্টার তুমি দেখছো, সে করলাম। ছবি করার পর ছবিটা 3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেললাম। দেন চলে আসলো এদেশে একটা ভয়াবহ রাত, ভয়াবহ দিন, 1/11 সেটাই সবকিছু ধ্বংস করে ফেললো। তো দর্শক যে সিনেমাটা সোহেল ভাই প্রযোজনা করেছিলেন, সন্ত্রাসী ধরো, তো সিনেমাটা ইউটিউবে আছে, দেখবেন। 4টা ভাই 4জন নিয়ে গল্প সিনেমাটায়। 2জন ভাই হলো আলেকজান্ডার বু এবং সোহেল ভাই, আর 2টা ভাই খারাপ চরিত্রে বিশেষ সদাগর, আমি কোনো পান্ডে। ধন্যবাদ সোহেল ভাইকে, আমাকে সুন্দর একটা ব্রেক দিয়েছিল তখন। সেই ছবিটা করার পর আমি অনেকগুলো ছবিতে একটানা প্রায় 10-15টা ছবিতে সাইন করলাম। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ, একটা সুন্দর একটা ছবিতে আমাকে ব্রেক দিয়েছিলেন সোহেল ভাই। আমাদের এই অনুষ্ঠানটার নাম হলো তারকাদের জীবনের কথা। তো আমাদের যে এই bm24.tv, আমরা এখন চিন্তা করেছি এই করোনার ক্লান্তি লগ্নে অনেক শিল্পী কিন্তু আমরা ঘরে বসা,
আমি তো রেগুলার আর্টিস্ট, এখন আমার 16টার মতো ছবি আপ ডাউন করা, আমি নিজেই বেকার। তো এর মাঝখানে আমাদের যে চেয়ারম্যান সাহেব BM24 এর মালিক আমার সাথে বসলো যে তনু ভাই চলেন দেখি একটা প্রোগ্রাম করলে কেমন হয়। বললাম যে কি প্রোগ্রাম? আমরা তো অলরেডি বাইরে আউটডোর শুটিং টুটিং করছি অনেক, আমাদের ইউটিউব চ্যানেল BM24.tv। তো তখন বললো যে অনেক শিল্পী তো ঘরে বসা, আসলে শিল্পীরা তো টাকার জন্যই সবাই কাজ করে না, সবাই কিন্তু ক্যামেরা অ্যাকশন এটা শোনা, সেও মিডিয়ার খুব আমি বললে এরকম একটা অনুষ্ঠান করেন যে সব শিল্পী এখানে এনে, বা যে আসতে পারে না তার বাসায় গিয়ে তাদের সাথে একটু তাদের জীবনটা এই করোনাকালীন অবস্থায় কেমন আছে, কে কেমন আছে, আমাদের ক্যামেরা দেখলে তো তাদের হয়তো ভালো লাগতে পারে। তো এই সম্বন্ধে আপনি যদি আমাদের এই উদ্যোগটা সম্বন্ধে কিছু বলতেন। না অবশ্যই এটা তো একটা ভালো উদ্যোগ, যেহেতু মন মানসিকতা আছে কিছু করার, সেটা ছোট হোক বড় হোক, কাজ তো কাজ। আমরা বড় পর্দায় কাজ করেছি, ছোট পর্দার লোক মানুষ এটা পর্দা কাজ। এখন সিনেমাটা সবার হাতে, এখন সিনেমা কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে না, তনু পান্ডার ছবি সিনেমা হলে গিয়ে দেখতে হবে না, সোহেল খানের ছবি সিনেমা হলে গিয়ে এখন দেখতে হবে না, হাতে মোবাইলে সব যুগ, ইলেকট্রিক জিনিস। এখন মোবাইলে সবকিছু দেখা যায়, সিনেমা, নাটক, টেলিফিল্ম, ইউটিউব চ্যানেল গুলি আছে, খুলেছে অনেকে ভালো ভালো। আমাদের সামনে ওয়েব সিরিজ গুলি আসছে, সেগুলি মোটামুটি এখন মানুষ দেখবে। ওয়েব সিরিজের প্রসঙ্গে বলে, সুপ্রিয় দর্শক, আমরা BM24.tv তে যে সোহেল খান আপনাদের অনেক আনন্দ দিয়েছে, অ্যাকশন ফাইট দিয়েছে, সুন্দর মারামারি দিয়েছে, অভিনয় দিয়েছে, মাঝখানে কিছু বাজে কাজের জন্য হারিয়ে গিয়েছিল। আমাদের BM24.tv আমরা শুরু করেছি ওয়েব সিরিজ অপরাধ দমন, সেখানে উনি মেইন হিরো ক্যারেক্টার অভিনয় করছেন, এবং আপনারা আগের সেই মার্শাল আর্ট এক্সপার্ট ব্ল্যাক বেল্ট হোল্ডার বাংলাদেশ কারাতে চ্যাম্পিয়ন সোহেল খানকে দেখতে পাবেন। অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের দোয়া করবেন তো BM24.tv কে, যাতে সোহেল ভাইকে নিয়ে আমরা আরো অনেক দূর এগোতে পারি। পাশাপাশি এই আমাদের ওয়েব সিরিজে বাংলাদেশের মোটামুটি আমরা যাকে পাবো মোটামুটি চেষ্টা করব টপ লেভেলের অনেককে এই ওয়েব সিরিজে কাজ করানোর জন্য, ছোট বড় পাশাপাশি নতুনরাও থাকবে। তো সোহেল ভাই, আমাদের যে ওয়েব সিরিজটা কাজ করলাম আমরা গত লটে অপরাধ দমন, আপনি একজন পুলিশ অফিসারের পাঠ করলেন, কেমন লেগেছে? অবশ্যই ভালো। আমি তো সিনেমাতে সবসময় পুলিশের ক্যারেক্টারটা সবচেয়ে বেশি করতাম, পুলিশের এই অভিনয়টা আমার এমনিতে খুব পছন্দনীয় আর কি। তাই তোমার এখানে যখন অফিসের ক্যারেক্টারটা শুনলাম, ভাবলাম ঠিক আছে, ভালো, খারাপ না, ভালোই লাগবে, করলাম। তার আগে একটা কথা বলি, তোমার যে আরেকটা কন্টেন্ট নাটক তৈরি করেছো হাইরে করুণা, সেটা ক্যারেক্টারটা মানে নেগেটিভ পজিটিভ মিলে জিনিসটা খুবই ভালো, সুন্দর, মানে ছোট্টর মধ্যে যে একটা কারিশমা আছে, সেটা তুমি অবশ্য ফিল্মে কাজ করো, ফিল্মে কাজ করালে তোমার এটা তো মেধাটা তোমার আছে। তাছাড়া এরকম এই পরিস্থিতিতে এটা নিয়ে একটা কাজটা করা খুবই ভালো জিনিসটা হয়েছে। আর অভিনয় করতে গিয়ে খুব ভালো লেগেছে, এই জিনিসটা খুব নিজের মন থেকে ফিল করে কাজটা করা হয়েছে। তুমি খুব সুন্দর অভিনয় করেছো এই হাইরে করোনার মধ্যে, মানে আমার মাকে নিয়ে এই সুস্থ করা, তারপরে হচ্ছে আবার আমাকে নিউজ দিয়ে ফিরিয়ে দেওয়া, সেই যে সিম্পেথিটা মানুষের ভিতরে কাজ করে মা বাপ না থাকলে, সেই জিনিসটা তুমি ফুটিয়ে তুলেছো, ভালো হয়েছে, ভালো, দোয়া করবেন। তো আসলে বড়দের সান্নিধ্য না থাকলে, আর সর্বোপরি আমরা দুজনেই যারা মাসুম ছাত্র, সে আমাদের ছেড়ে দিয়েছে যে যাও, মোটামুটি অনেক কিছু শিখে ছেড়ে দিলাম, হ্যাঁ, তাই না? যে আপনার মনে আছে হয়তো যখন আমরা বিচ্ছুবাণী সিনেমা অভিনয় করতে যাই, এর আগে আমরা বাসার নিচে বসে সিটিং, হ্যাঁ, এভাবে আগাও। বিচ্ছুবাণীর সময় যে ছোট ছোট বড় হয়ে সংসার করছে, সবাই সংসার করছে, কারো কোনো মেয়ে দুদিনটা হয়তো ছেলে হয়ে গেছে, আর যে ছোট ছেলে হয়তো তো বিয়ে করে ছেলে হয়ে গেছে, ওরা এখন মোটামুটি অনেক ভালো আছে। ওদেরকে প্রায় তো 1 বছর শুরু করেছে বিচ্ছুবাণী নিয়ে, তারপর তো ছবিতে আউটডোর যাওয়া।
তো বিচ্ছুরি 2 করার ইচ্ছে ছিল ওস্তাদের, মানে এটা আলোচনা হয়েছিল, বাট আর্টিস্ট দেশে একটু চলচ্চিত্রে একটু করুণ অবস্থা চলে আসাতে সবকিছু মানে এলোমেলো হয়ে গেল। তো শুনবে আপনার ওই কারাতের আপনার তো নিজের খেলোয়াড় হিসেবে অনেক পদক আছে আমি জানি, তো আপনার ক্লাব আছে কি কারাতে ক্লাব? ওস্তাদের সঙ্গে ক্লাবটা মানে যাতায়াত করা আর কি, মানে আসা যাওয়া বা পরিচালনা করা। পার্সোনালি কোনো ক্লাব ছিল তখন তো আমি শুটিং আগে তো শুটিং এর কারণে ক্লাব প্লেয়ার পরিচালনা করতে পারিনি। তো আশা আছে কি সামনে এখন আসা প্রাইভেট কিছু করার চিন্তা ভাবনা আছে। প্রাইভেট কি আমি যেটা মনে করি যে যেহেতু আপনি অনেকবার ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন, এটা আমারও অনেকগুলো পদক আছে, তো আমারও ক্লাব আছে, রানিং ক্লাব আছে, তো আপনার যে প্রতিভা, আমি যেটা মনে করি যে আপনি পদকগুলো পেয়েছেন, সেই পদকগুলোর টোটাল কৃতিত্ব আমি যেটা পেয়েছি, আপনি যেটা পেয়েছেন, আলেকজান্ডার বো যেটা পেয়েছে, এটা টোটাল কৃতিত্বই রুবেল সাহেবের। আর আমরা যাকে তৈরি করছি, আমার একটা স্টুডেন্ট নাম হলো সুমন, সেও যাতে পদক পেয়েছে, তো ওর ওই কৃতিত্বটা কিন্তু আমি ওকে শিখিয়েছি। তো আপনার যে প্রতিভা, আমার চোখে দেখা আপনি অসংখ্যবার কয়েকবার বাংলাদেশ তুখুর প্লেয়ারদের হারিয়ে কিন্তু আপনি স্বর্ণপদক পেয়েছেন। তো আপনার প্রতিভাটা কেন গুপ্ত থাকবে? আমি চাচ্ছি, আমাদের BM24 চাচ্ছে, বা আমরা চাচ্ছি যে আপনার প্রতিভাটা আপনি ক্লাব খুলে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেন, যাতে ভবিষ্যৎ আপনার স্টুডেন্টরা এইরকম আপনার প্রতিভাটা কাজে লাগাতে পারে। এটা আপনার মন্তব্য কি? আমি একটা মানে প্রাইভেট একটু বড় সড় করে এটা প্রাইভেট মানে মার্শাল আর্ট শিখাবো। আগে তো আমরা তো ধরো তোমরা আমরা যখন শিখছি লং ইসে আর কি, মানে কোর্স অনেক বড় কোর্স করতে হয়, সেটা অনেক বছর লেগে যায়। বড় কোর্স অনেক বছর বলতে 7-8 বছর, আমি প্রায় 28 বছর, আপনার আরো 2-3 বছর বেশি, 30-31 বছর। 86 থেকে আমার অনেক বছর না, এখন তো আপনার 28-30 বছর, 8 বছর কথা শুনলেই ছাত্ররা দৌড় দেয় এরকম। তো সেখান থেকে যদি এখন কোর্সটা কমপ্লিট করে এখানে আনতে হবে, তোমার 1 বছর 1.5 বছরের মধ্যে ব্ল্যাক বেল্ট। আমরা এত ধৈর্য বা এত শুধু মেইন বেসিক গুলো শিখাতে হবে। আমার তো আঁকা বিষয় যেমন শিখে লেখাপড়া করে, এখন হচ্ছে মেইন শিখা, মেইন মানে সব ছাড়াই করতে পারফেক্ট যে জিনিসগুলি, এগুলি সেলফ ডিফেন্স, এগুলি করে যদি শেখানো যায় মোটামুটি তাড়াতাড়ি এটা মোটামুটি একটা জিনিস তৈরি করা যাবে আর কি। আশা করি যে আমি নেক্সটে একটা প্রাইভেট বড় সড়ো জায়গা ভালো দেখে এটা করার ইচ্ছা আছে আমার। তো আজকে আমাদের যে তারকার জীবনের কথা স্টুডিওতে আপনি এসেছেন, তো আমরা অনেক আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের চ্যানেল সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, BM24.tv সম্বন্ধে। প্রিয় দর্শক, BM24 টিভিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ধৈর্য ধরে অনুষ্ঠান দেখার জন্য। তো BM24 টিভি চ্যানেলে যারা অংশগ্রহণ করেছেন বা করছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং BM24 চ্যানেলের যারা কর্মরত আছেন, যারা প্রযোজক আছেন, ডিরেক্টর আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলকে উৎসাহিত করবেন। আপনারা দেখলেই এই চ্যানেল যারা নির্মাণ করেন, তারা আরও নতুন নতুন আপনাদেরকে নাটক, টেলিফিল্ম, ইউটিউব যারা নির্মাণ করেন, তারা আরও বেশি বেশি করে বানাতে সক্ষম হবে। আপনাদের উৎসাহী তাদের অনেক উৎসাহ লাগবে। আপনাদের ভালো লাগাটাই তাদের ভালো লাগা। আপনাদের চাহিদা যতটুকু আছে তার চেয়ে বেশি দেওয়ার তারা চেষ্টা করবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, BM24 এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।